সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্রিটিশ বাংলা নিউজ টিভির লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মজিবুর দফতরি। আপনারা বাংলাদেশ, যুক্তরাজ্য, ফিনল্যান্ড সহ বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন ব্রিটিশ বাংলা নিউজ টিভির ফেসবুক লাইভ ও ইউটিউব লাইভ থেকে। আজকের টকশোর বিষয়বস্তু হচ্ছে উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে যাবেন যেভাবে। আজ আমাদের টকশোতে ৩ জন অতিথি যুক্ত হয়েছেন, যারা ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তারা হচ্ছেন ডক্টর এম কামরুল হাসান। তিনি একজন পেশাজীবী ভেটেরিনিয়ান। তিনি হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিনের উপর পিএইচডি করেছেন। তিনি একজন আন্তর্জাতিক পশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পেশাজীবী এবং হেলসিঙ্কি ইউনিভার্সিটির ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টিতে একজন ভিজিটিং স্কলার হিসেবে কাজ করছেন। ডক্টর কামরুল, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আপনি আনমিউট করে নিতে পারেন। ধন্যবাদ মুজিব ভাই, আজকে আমন্ত্রণ করার জন্য। জি, ধন্যবাদ। আমাদের সাথে আছেন জনাব মাহফুজুল হক। তিনি ভাসা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে আইটিতে ব্যাচেলর ডিগ্রি করেছেন এবং বর্তমানে ওয়েবরোপল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। জনাব মাহফুজুল হক, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মুজিবুর ভাই আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ আপনাকে জনাব মাহফুজুল হক। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ ইমাম হোসেন। ইমাম ওলু ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ইকোনমিক্স গবেষণা ডিগ্রি শেষ করছেন এবং বর্তমানে তিনি একজন বিজনেস অ্যানালিস্ট হিসেবে একটি ফিনিশ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন। তিনি বাংলাদেশের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন এবং সাংবাদিকতার সাথেও জড়িত ছিলেন। জনাব ইমাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মুজিবুর ভাই, আপনাকেও ধন্যবাদ এবং ব্রিটিশ বাংলা আপনার মাধ্যমে ব্রিটিশ বাংলা চ্যানেলের সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আমাদের অতিথিদের কাছে প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর কামরুল হাসানের কাছে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার প্রধান পার্থক্যগুলো কি কি? ধন্যবাদ মুজিব ভাই। আমাদের আসলে বাংলাদেশ এবং ফিনল্যান্ডে যদি আমি একটা কম্পারিজন দাঁড় করাই, তো আসলে অনেকগুলো মেজর আপনি ডিফারেন্স দেখতে পারবেন। যেমন আমি যে সাবজেক্টটাতে পড়ে এসেছি এটা হচ্ছে যে বাংলায় যেটাকে বলা আছে প্রাণী চিকিৎসক আর কি, ভেটেরিনারি মেডিসিন। তো এই ধরনের এডুকেশন গুলোকে যদি আপনি ধরেন অথবা এগ্রিকালচারাল সায়েন্স, তো দেখা যায় যে আমাদেরকে আসলে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন বেসড অনেক সময় পড়ানো হয় না। থিওরিটিক্যালি অনেক সময় আমরা পড়ি, কিন্তু ফিনল্যান্ডে যখন কোনো একটা প্রোগ্রাম ডিজাইন করা হয় তার অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশনটা আগে মাথায় রাখা হয়। আর একটা জিনিস হচ্ছে যে মেজর যেটা ডিফারেন্স আমার চোখে পড়ে, এবং আমি এখন যখন বিভিন্ন কোর্স ডিজাইন গুলোতে পার্টিসিপেট করি, যেমন প্যাডাগোগি কোর্স গুলো অনেকগুলো করলাম, তারপরে এখন টিচিং এ এবং পিএইচডি স্টুডেন্ট সুপারভিশন থেকে শুরু করে মাস্টার স্টুডেন্ট সুপারভিশনে যখন ইনভলভ থাকি, তখন আমার কাছে মনে হয় যে আমাদের সাবজেক্ট স্পেসিফিক স্টাডি এবং হচ্ছে যে জেনেরিক স্কিল যেটা হচ্ছে যে আপনার জব মার্কেটে যেটাকে বলে যে ট্রান্সফারেবল স্কিল, এই দুইটা আসলে আপনার যখন আপনি থিওরিটিক্যালি পড়াবেন তখন এই দুইটা আসলে কম্বিনেশন থাকতে হবে, যে থিওরিটিক্যাল এডুকেশনের সাথে যেন হচ্ছে যে স্টুডেন্টরা জেনেরিক স্কিল, এবং যেটা কয়েকটা এক্সাম্পল হইতে পারে যেমন টিম ওয়ার্ক অথবা আপনার কিভাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, এগুলো যেন আসলে থিওরিটিক্যাল স্টাডির সঙ্গে একটা স্টুডেন্ট আপনার হচ্ছে যে এই নলেজ গুলো যেন গ্যাদার করতে পারে। তো এই জিনিসটা আমি জানি না এখন আসলে বাংলাদেশে কিরকম, বাট আমি যখন আজকে 10 বছর আগে বাংলাদেশে যখন আমি আমার ডিগ্রি নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আসলে এই জিনিসগুলো আসলে আরো বেশি ফোকাস করা উচিত এবং এই জিনিসগুলো আসলে ইনকর্পোরেট করা উচিত ডিগ্রির সঙ্গে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর কামরুল। আমার এখনকার প্রশ্ন হচ্ছে জনাব মাহফুজুল হক সাহেবের কাছে। উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করার পূর্বে কোন কোন বিষয় একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর মাথায় রাখা উচিত? ধন্যবাদ মজিবুর ভাই। ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য যে বিষয়গুলো মাথায় রাখা উচিত সেটা হচ্ছে, আমি আমার বিষয়টা বলি। আমি যখন ফিনল্যান্ডে আসি, আমি 2011 সালে ফিনল্যান্ডে আসি।
তো ওই সময় আমি ফিনল্যান্ড সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। তো এখন যেটা হচ্ছে, এখন ইনফরমেশন অনেক অ্যাভেলেবেল। ইনফরমেশনগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলা অনেক ইজিতে পাওয়া যায়। তো আমরা যারা উচ্চশিক্ষার্থে ফিনল্যান্ডে আসতে চাই, প্রথমে আমাদের ইনফরমেশনগুলা দেখা উচিত যে কি ধরনের জব অপরচুনিটি ফিনল্যান্ডে আছে, বা আমি যদি ফিনল্যান্ডে যাই, আমার ইন ফিউচারে আমার সেক্টরে আমি জব পাবো কিনা। এই বিষয়গুলা আমরা যদি প্রথম থেকে চেক করি তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হবে। যেমন আমি ফিনল্যান্ডে আসি আইটিতে পড়ার জন্য, ইনফরমেশন টেকনোলজি আমার সাবজেক্ট ছিল। তো আমার জন্য অনেকটা বেনিফিট ছিল, কারণ ফিনল্যান্ডে আইটি রিলেটেড জব অনেক ডিমান্ডিং। সফটওয়্যার ডেভেলপার বা বিভিন্ন ধরনের সফটওয়্যার রিলেটেড জব অনেক ডিমান্ডিং। বাট আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, জব অপরচুনিটি খুবই কম। বাট আপনি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপরে ভালো একটা স্কিল আপনার থাকে, সেক্ষেত্রে আপনি জব পাবেন, জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আমরা যখন ফিনল্যান্ডে উচ্চশিক্ষার্থে কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোনো একটা সাবজেক্ট বা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব, আমাদের এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। সাপোজ আমি যদি এখন সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানে যদি ফিনল্যান্ডে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি, তবে ফিউচারে জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে মানে আমরা আপসেট হতে পারি অ্যাট দ্য এন্ড যে আমি জব পাচ্ছি না। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। এবং ফিনল্যান্ডে আসার আগে যেহেতু ফিনল্যান্ডে আপনি মাস্টার্স যদি করেন, মাস্টার্সে যদি অ্যাপ্লিকেশন করেন, আপনার আইএলটিএস অথবা ইকুইভ্যালেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার থাকা উচিত। সেক্ষেত্রে আমি যদি টার্গেট নিই যে আমি 2022 সালে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করব, সেক্ষেত্রে আমার প্রথমে টার্গেট হওয়া উচিত যে আমি আইএলটিএস অথবা ইকুইভ্যালেন্ট হতে পারে যে অন্য কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা দিয়ে মেজার করে, সেটা আমি শুরু করতে পারি এখনই। দেন আমি ফিনল্যান্ডে থাকা খাওয়ার খরচ কেমন, বা ফিনল্যান্ডে গেলে কি ধরনের জব আমি পেতে পারি, এই বিষয়গুলো আমরা আগে থেকেই যদি চিন্তা করি বা আমরা যদি সার্চ করি বিভিন্ন ধরনের ইনফরমেশন ডেটাবেজে, তাহলে আমরা এই বিষয়গুলো খুব সহজেই জানতে পারবো। ধন্যবাদ মুজিবুর ভাই। জি, আপনাকে ধন্যবাদ মাহফুজ। তো আইএলটিএস বা ইকুইভ্যালেন্ট যে টেস্টগুলো আছে, ওই টেস্টের কি কোনো স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস আছে কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ফিনল্যান্ডের? ধন্যবাদ মুজিবুর ভাই। আমি স্পেসিফিকলি বলতে পারি যে কেউ যদি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করে, তাহলে কয়েকটা ইউনিভার্সিটি 6.0 তারা অ্যালাউ করে, আর বাকি 80% ইউনিভার্সিটিগুলোয় 6.5 অথবা অ্যাবাভ তারা চাচ্ছে আর কি রিকোয়ারমেন্ট আইএলটিএসে। কিছু ইউনিভার্সিটিতে জিআরই চাচ্ছে। আর আমি যদি ব্যাচেলার ডিগ্রিতে ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য আসতে চাই, সেক্ষেত্রে আমার আইএলটিএস দেওয়ার কোনো দরকার নেই। কারণ হচ্ছে আপনি যদি ব্যাচেলার ডিগ্রিতে অ্যাপ্লিকেশন করেন, আপনার এন্ট্রান্স এক্সাম দিয়ে আসতে হবে। এন্ট্রান্স এক্সামে আপনার বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে, ওইটা আপনি যদি পাস করেন, সেক্ষেত্রে আপনি ফিনল্যান্ডে আসতে পারবেন। আরেকটা অপশন আছে এন্ট্রান্স এক্সাম ছাড়া, যেটা রিসেন্টলি লাস্ট ইয়ার থেকে ওরা শুরু করেছে ফিনল্যান্ডে, বা তার আগে, মানে আমার এক্স্যাক্টলি মনে নেই কোন বছর থেকে, তবে SAT এই স্কোর দিয়ে ফিনল্যান্ডে এন্ট্রান্স এক্সামের পরিবর্তে সরাসরি আপনি ব্যাচেলর ডিগ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহফুজ। এবং এখন আমার ভাই একটা হচ্ছে যে যেমন মাহফুজ বললো যে আইএলস 6.5, এবং কোন কোন ইউনিভার্সিটি এবং কিছু আরো স্পেশাল রিকোয়ারমেন্টস, যেমন হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে বলা হয় যে রাইটিং ব্যান্ডে লেস দ্যান 6 অ্যাকসেপ্ট হবে না। আপনি যদি লেস দ্যান 6 পান, তাহলে আপনি হেলসিঙ্কি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এই রিকোয়ারমেন্ট গুলো খুবই খুবই আপনার স্ট্রিক্টলি মেনটেন করে ওরা, এবং আপনার অ্যাপ্লিকেশন যদি আপনার কোন ব্যান্ডে লেস দ্যান 6 থাকে, তাহলে ওরা ইভেন অ্যাকসেপ্টই করবে না। জি, এটা অ্যাড করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর কামরুল। এখন আমার প্রশ্ন হচ্ছে জনাব মোহাম্মদ ইমাম হোসেনের কাছে। প্রশ্নটি হচ্ছে যে সামাজিক বিজ্ঞান বা কলা অনুষদে ভর্তির জন্য ফিনল্যান্ডের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রধান রিকোয়ারমেন্টস গুলো কি কি? যেটা ধন্যবাদ আপনাকে। কিছুটা মাহফুজ ভাই বলেছেন, যেটা হলো যে যেটা আপনি কলা অনুষদে অ্যাপ্লাই করুন, কিংবা আপনি ধরেন সামাজিক বিজ্ঞান অনুষদে, আপনাকে নির্দিষ্ট একটা
আপনার যে স্ট্যান্ডার্ড যে আইএলটিএস এর স্কোর, অনেক সময় যেটা হয় কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস 6 যেমন রিকোয়ারমেন্ট থাকে, কিছু জায়গায় 6.5, আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে যে আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে কিংবা আপনার অন্যান্য এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাকে আইএলটিএস এক্সেমশন দিবে। যেমন আমার আগে দুটো মাস্টার্স করা ছিল, তো যার আবার 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে। আমার আগের দুটো ব্যাচেলর এবং দুটো মাস্টার্স ইংলিশ ভার্সনে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল। আমার রিসার্চ পেপার ছিল একটা পাবলিকেশন জার্নালে, তারপরে সাংবাদিকতার কারণে লেখালেখি ছিল। এই অভিজ্ঞতাগুলোর কারণে যদি আপনার যদি মনে হয় ওই সময় আপনার আইএলটিএস দেওয়া থাকে না, অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার এই ক্রাইটেরিয়া গুলো থাকলে আইএলটিএস এক্সামশন দিবে। আবার যদি আপনার এই ক্রাইটেরিয়া গুলো না থাকে তাহলে আপনাকে ওই আইএলটিএস এর যে ক্রাইটেরিয়া আছে সেটা আপনাকে ফুলফিল করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ। 3.5 থাকলে ভালো, বিশেষ করে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। আপনারা জানেন যে যেমন আমি এখানে 2 বছর রিসার্চ মাস্টার্স এসেছি ইউনিভার্সিটি ওলোতে, এখানে ধরেন আমাকে 85% টিউশন এক্সামশন টিউশন স্কলারশিপ দিয়েছে। তা না হলে আমাকে 24,000 ইউরো পে করতে হতো 2 বছরে, যেটা আমি পে করছি 3,600 ইউরো। এটা আপনি অনেকে কিন্তু আমার সাথে অনেকে 70% পেয়েছে, তার মানে তাদেরকে দিতে হচ্ছে প্রায় 6,000 ইউরো। তো এরকম অনেকে 75, অনেকে 70%, আমি 85% পেয়েছি। আমি মনে হয় কয়েকজন লাকি পার্সেন্টের মধ্যে একজন, কারণ আমার ক্রাইটেরিয়াও সেরকম ছিল, কারণ দুটো মাস্টার্স করা ছিল অলরেডি আছে, 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স ছিল, পাবলিকেশন ছিল, জার্নালিজম ছিল, কিংবা সোশ্যাল অ্যাক্টিভিটিস ছিল, লিডারশিপ ভলেন্টারি ওয়ার্কস বা লিডারশিপ, এগুলাকে ওরা প্রায়োরিটি দেয়, এগুলো আমার ছিল। তো যার কারণে আমি যখন অ্যাপ্লাই করি, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হলো আপনার স্টেটমেন্ট অফ পারপাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর নির্ভর করে অনেক সময় এটা দিয়ে আসলে দেখতে চায় যে স্টুডেন্ট আসলে তার ব্যাকগ্রাউন্ড কি, তার আন্ডারস্ট্যান্ডিং কি, সে কি করতে চায়, তার ফিউচার অবজেক্ট গোল কি, তার স্ট্রেংথ কি, উইকনেস কি। দেন লাস্ট এগুলা দিয়ে আপনাকে সিলেক্ট করবে, করার পরে আমাকে হাফ এন আওয়ারের একটা ভাইবা নিয়েছিল, ইন্টারভিউ নিয়েছিল স্কাইপিতে। দেন ওরা আমাকে বলেছে আপনি তো সরাসরি পিএইচডি এনরোল হইতে পারতেন। আমি বললাম না, আমি আর একটু আমার যে ইকোনমিক্স যে টেকনিক্যাল সাবজেক্ট, যে এটা যে রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট, বাংলাদেশের পড়ার সাথে ইউরোপের পড়ার যে একটা ডিফারেন্স আছে, যেটা কামরুল ভাই বললেন, পড়াশোনার আসলেই পার্থক্য আছে। আমাদের দেশে আমাদেরকে শুধু কয়েকটা কোয়েশ্চেন মুখস্থ করিয়েছে, লেকচার দিয়েছে, আর এখানে ইকোনমিক্স এর বা যে পড়াশোনাগুলো এতটা ইন্টারঅ্যাক্টিভ, কিংবা আপনার পড়াশোনার সাথে যে টিচাররা যেভাবে একটাকে থিওরিকে কিভাবে রিয়েল ফিল্ডে কানেক্ট করা, এটা বাংলাদেশে আসলে আমাদেরকে, আমরা মনে করি এটা অনেকটাই ল্যাকিং, বিশেষ করে ব্যাচেলর এবং মাস্টার্স, যেটা আমি মনে করি পিএইচডির মূল জার্নিতে যাওয়ার আগে এইটা আমার জন্য খুবই কার্যকরী। বিশেষ করে এখন যে থিসিস লিখছি, তার আগের যে কোর্স ডিজাইন গুলা, আমি 3টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি ইউরোপের। আমি ওলো ইউনিভার্সিটি চুজ করার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমি সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি হাঙ্গেরিতে চান্স পেয়েছি, আমি ডেনমার্কের মাস্টার্স ইউনিভার্সিটি চান্স পেয়েছি। কিন্তু আমি এটা চুজ করার কারণ হচ্ছে 2 বছরের ডিগ্রি উইথ রিসার্চ। This is not course masters, this is with research, যার কারণে আমি থিসিস আছে, কোর্স ডিজাইন আছে, আমি এটাকে চুজ করেছি। এই কারণে তাই মনে করি যারা সায়েন্স আসবে তাদের এই ক্রাইটেরিয়া গুলা, ব্যক্তিগত গুলা, বিশেষ নিজেকে অ্যাসেস করা, অর্থাৎ ইনফরমেশন গুলা কিন্তু এখন অ্যাভেলেবেল। বিভিন্ন হায়ার এডুকেশনের ফেসবুক গ্রুপ আছে, ইউটিউব আছে, আগে কিন্তু এটা অ্যাভেলেবল ছিল না, মাহফুজ ভাই যেটা বললেন। তো এবং ওয়েবসাইটে গিয়ে এগুলা ভালো করে ক্রাইটেরিয়া গুলো পড়ে ওই অনুযায়ী ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসলে কিন্তু আপনার সহজ হয়ে যাবে আর কি, তা না হলে আপনাকে ডিফিকাল্টিস ফেস করতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব ইমাম আপনার উত্তর দেওয়ার জন্য। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ডক্টর কামরুলের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কৃষিবিদগণ ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে বা গবেষণা করতে চাইলে তাদের প্রতি আপনার কি কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে? থাকলে তা কি? বাংলাদেশে যদি আপনি মানে এগ্রিকালচারাল মানে টোটাল ফিল্ড যদি আপনি চিন্তা করেন, তাহলে হয়তো ওখানে আছে যেমন ভেটেরিনারি মেডিসিন, যেটা আমি পড়ালেখা করেছি, এবং হচ্ছে ফিশারিজ আছে, পিওর এগ্রিকালচারাল আছে, এগ্রি ইকোনমিক্স আছে, এগ্রি ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে হচ্ছে যে আপনার ফুড সায়েন্স আছে। এগুলো সব আসলে পার্ট অফ এগ্রিকালচার আমার কাছে মনে হয়। যেমন ভেটেরিনারি মেডিসিনে আসলে ইউরোপে ডিরেক্ট কোনো হচ্ছে যে মাস্টার্স ডিগ্রি নেই, কারণ আমি
আমি আসছি হচ্ছে যে কাইন্ড অফ বাইপাস ডিগ্রির মধ্যে। যেমন আমি এসেছিলাম ইরাসমুস মুন্ডুস মাস্টার্স এর মাধ্যমে, এবং সেটা ছিল হচ্ছে অ্যানিমাল প্রোডাকশন। ওটা হচ্ছে যেমন ওটা পার্ট অফ এগ্রিকালচার, মানে পিওর এগ্রিকালচার অথবা অ্যানিমাল সায়েন্স বলে আর কি। হেলসিঙ্কি ইউনিভার্সিটি, যদি আমার আসলে ফোকাসটা হয়ে যাবে হেলসিঙ্কি ইউনিভার্সিটি বেশ, কারণ যেহেতু আমি মানে মোর এই ইউনিভার্সিটির সাথে বেশি ইনভলভ। তো হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে রিলেটেড স্টাডি আছে অনেক ধরনের। তো বাংলাদেশ থেকে হয়তো অনেকে যখন যেমন এগ্রিকালচারাল একজন স্টুডেন্ট যখন সার্চ করবে, সে হয়তো পিওর এগ্রিকালচার দিয়ে সার্চ করবে, কিন্তু আসলে হেলসিঙ্কি ইউনিভার্সিটি যেমন পিওর এগ্রিকালচার আছে, মানে এগ্রিকালচার, কিন্তু আসলে এটা এগ্রো টেকনোলজি অথবা ইকোলজি অথবা এনভায়রনমেন্টাল এবং হচ্ছে এনভায়রনমেন্টাল রিসোর্স ম্যানেজমেন্ট, এই ধরনের এগুলো আসলে সব পার্ট অফ আপনার এগ্রিকালচার। আর এইরকম যেমন ফুড সায়েন্সও, যেমন এগ্রিকালচার স্টুডেন্টরা ফুড সায়েন্সেও যেতে পারে, এবং হচ্ছে যে পিওর বায়োটেকনোলজি আছে সেখানেও তারা যেতে পারে। তো তাদের ফিল্ড অফ রিসার্চ আসলে লিমিটেড না, অনেক ব্রড, যদি এগ্রিকালচার হিসেবে কেউ একজন চিন্তা করে, এবং সেইখানে অনেকগুলো ফিল্ডে সে যেতে পারতেছে, যেমন রিসোর্স এনভায়রনমেন্টাল রিসোর্স ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স, এবং হচ্ছে ফিশারি রিলেটেড স্টাডিতেও যেতে পারে। এবং হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে মূলত এই ফিনল্যান্ডের মূলত হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে এই স্টাডি গুলো, এবং আর দু একটা ইউনিভার্সিটি আছে, যেমন হচ্ছে যে কোপিওতে, যে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড, যেটা ইউএনসিতে ক্যাম্পাস আছে, ওখানে আছে। আর ভেটেরিনারি মেডিসিনে যারা পড়ালেখা করছে তাদের জন্য তো মানে আরো অনেক অপশন, সেটা হচ্ছে যে তারা হিউম্যানের সমস্ত, যেমন পিওর মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, যেমন আমার ক্লিনিক্যাল ভেটেরিনারি মেডিসিন, তারপর হচ্ছে ট্রান্সলেশনাল মেডিসিন যেটা ক্যান্সার রিসার্চ, এগুলো সব ফিল্ডে ওরা অ্যাপ্লাই করতে পারে। এবং মানে স্পেসিফিক্যালি ইভেন ভেটেরিনারি মেডিসিন যারা ডিগ্রি নাও, তাদের রিকোয়ারমেন্ট লিস্টে তাদের নাম, তাদের ডিগ্রি মেনশন করা আছে। তো এই ফিল্ড গুলো তারা চুজ করতে পারে। আর রিসার্চের ক্ষেত্রে আপনি জানেন যে হেলসিঙ্কি ইউনিভার্সিটি হচ্ছে যে ওয়ার্ল্ড এর টপ 1% রিসার্চ ইউনিভার্সিটি, এবং অলওয়েজ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 50 to 100 ইউনিভার্সিটির মধ্যে যে কোনো ধরনের র্যাঙ্কিং তো অনেক আছে, এবং এগুলোর মধ্যে কোনো না কোনো ভাবেই থাকে। তো এখানে রিসার্চের অনেক অপশন। আর যেহেতু বায়োলজিক্যাল সায়েন্স, এবং বায়োলজিক্যাল সায়েন্সের এখানে যখন আপনি রিসার্চ করবেন, যদি আপনি মাস্টার্স স্টাডিতে আসেন, তাহলে দেখা যায় যে হচ্ছে যে 40 ECTS থিসিস ওয়ার্ক করতে হয়, যেটা একটা হিউজ পার্ট। ইভেন দেখা যায় যে এই রিসার্চ পার্টটা থেকে স্টুডেন্ট মাস্টার্স লেভেলে একটা পাবলিকেশন করা যায়। আর যদি অ্যাক্টিভলি কেউ রিসার্চে ইনভলভ থাকে, তাহলে ইজিলি পিএইচডি তে শিফট করা যায়। এবং এখানে হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে পিএইচডি স্টাডি মূলত পিএইচডি, যেমন ওরা বললো যে হচ্ছে মাহফুজ এবং ইমাম বললো যে হচ্ছে টিউশন ফি আসলে এক্সপেন্সিভ। হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে আসলে টিউশন ফি দিয়ে পড়া সম্ভব না, কারণ 15,000 ইউরো ইয়ারলি টিউশন ফি, এটা টু মাচ ফর অ্যাজ এ বাংলাদেশি, আপনার এটা কভার করা আসলে টু মাচ। আর হচ্ছে যে কিন্তু পিএইচডি তে আপনার টিউশন ফি নাই। তো আপনি যদি মানে পিএইচডি তে ট্রাই করেন, যে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, যেগুলো রিকোয়ারমেন্ট আছে এগুলো ফিল করে যে পিএইচডি ট্রাই করেন, পিএইচডি তে টিউশন ফি নাই, পিএইচডি টিউশন ফি ছাড়া। এবং 1/4 অফ দ্য মানে 1/4 স্টুডেন্ট হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে এমপ্লয়। যেমন আমি ফুল টাইম এমপ্লয়ি ছিলাম ইউনিভার্সিটিতে, তো তখন দেখা যায় যে আপনার টিউশন ফি তো লাগে না, তারপর আপনি একটা পেইড পজিশনে আপনি কাজ করবেন। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার ইকোনমিক সলভেন্সি থাকবে, এবং আপনি রিসার্চও ভালো করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে যে রিসার্চ আর হচ্ছে যে আপনি যদি ফিউচার জবের কথা বলেন, এটা একটু ডিফিকাল্ট। যেমন মাহফুজ বলছে আসলে ল্যাঙ্গুয়েজ, যেমন আপনি মাস্টার্স লেভেলে আসলে এডুকেশন নিয়ে ম্যানেজারিয়াল লেভেল জবে যাবেন, অথবা যেমন এগ্রিকালচারে পড়ে, কারণ কোম্পানিগুলো আসলে পিওর ফিনিশ ল্যাঙ্গুয়েজ। এবং ফিনল্যান্ডে এগ্রিকালচারের স্কোপ অত বেশি না, কিন্তু অ্যাজ এ বায়োটেকনোলজি কোম্পানি অনেক, আপনার বায়োটেকনোলজি কোম্পানিগুলোতে প্রসপেক্ট আছে। যদি আপনি বায়োটেকনোলজি, পিওর বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজিতে আপনি আপনার ডিগ্রি কনভার্ট করেন, সেক্ষেত্রে আপনার জবের অনেক অপশন আছে। যেমন ফুড কোম্পানিগুলোতে, কারণ এখন তো বায়োটেকনোলজি আসলে মাস করছে, কারণ স্টার্ট আপ কোম্পানিগুলো নোবেল ফুড ডেভেলপমেন্ট অথবা ইনোভেশন, ফার্মাসিউটিক্যাল ইনোভেশন, মাইক্রোবায়োলজিক্যাল, সিঙ্গেল সেল প্রোটিন, তারপরে আপনি ফিনল্যান্ডে দেখছেন যে সোলার প্রোটিন। তো এই ধরনের রিসার্চ গুলো আসলে সবগুলো আছে বায়োটেকনোলজিক্যাল রিসার্চ। এই ফিল্ড গুলাতে অনেক জব আছে, কিন্তু এন্ট্রি লেভেল জবের ক্ষেত্রে আসলে যদি মাস্টার্স লেভেল থেকে আপনি যেতে চান, তাহলে ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলেই কারণ ডিফিকাল্ট, কারণ মোস্ট অফ দ্য সার্কুলার আপনি পাবেন ফিনিশ ল্যাঙ্গুয়েজে হয়। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি মাস্টার্স করে পিএইচডি করে তারপরে আমি জবে যাবো, তাহলে আমি বলবো যে প্রসপেক্ট আছে, কারণ নট অনলি ফিনল্যান্ড, মানে ফিনিশ পার্সপেক্টিভে না। যেমন আমি চাকরি করি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে, কারণ ফিনিশ কোম্পানিরা তখন নিজের গরজেই আসলে আপনাকে দেখে নিবে, কারণ তাদের দরকার ইন্টারন্যাশনাল লোক। যেমন আমাকে ওরা যেভাবে প্রেজেন্ট করতে পারে, দেখা যায় যে একজন ফিনিশ লোককে ওইভাবে প্রেজেন্ট করতে, কারণ ফিনিশরা একটু মোর ইন্ট্রোভার্ট, ওরা কথা বলতে চায় না, আমাদের মতো ওরা
মানে বাইরে যেতে চায় না অথবা ট্রাভেল করতে চায় না। তো এইসব ক্ষেত্রে অনেক অপরচুনিটি আছে যদি আপনি মানে ডিগ আউট করেন। জি, ধন্যবাদ ডক্টর কামরুল। তাহলে আমরা কি ধরে নেব যে নতুন যে সিস্টেম আছে ফিনল্যান্ডে, সেখানে ডক্টরাল স্টাডিজ এর জন্য বা পিএইচডি ডিগ্রির জন্য কোনো ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফি নেওয়া হয় না নাকি? না, ডক্টরাল স্টুডেন্টের টিউশন ফি নাই, ডক্টর স্টুডেন্ট টিউশন ফি। হ্যাঁ, এটা একটা ভালো একটা পয়েন্ট দর্শক শ্রোতাদের জন্য বলছি যে কেউ যদি পিএইচডি পর্যায়ে এখানে আসতে পারেন স্টাডি করতে, তাহলে আপনাদের টিউশন ফি লাগবে না। কিন্তু ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি পর্যায়ে যদি কেউ আসে, তাহলে অবশ্যই বড় মাপের টিউশন ফি গুনতে হবে, এই তো? আর শুধু ডক্টরাল ক্যান্ডিডেটের জন্য একটাই রিকোয়ারমেন্ট যে একজন সুপারভাইজার ম্যানেজ করতে হয় বাংলাদেশ থেকে। এখন মনে করেন যে আপনি বাংলাদেশে যেমন ইমাম হচ্ছে যে বাংলাদেশে অনেকদিন প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করছে, তারপরে অনেক মাস্টার্স করছে, তারপর হাইলি কোয়ালিফাইড, এবং সেক্ষেত্রে একজন ফিনিশ প্রফেসরকে লিখলেই ইজিলি ইমপ্রেস করতে পারে। ও সেক্ষেত্রে দেখা যায় যে লেটার অফ মোটিভেশন অথবা ওয়ে অফ রাইটিং, মানে ওয়ে অফ অ্যাপ্রোচিং, তো হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। তো সুন্দর করে লিখলে যে কোনো মানে আমার ফিল্ড স্পেসিফিক অথবা ফিল্ড থেকে একটু স্লাইডলি ডেভিয়েটেড এরকম আমি প্রফেসর খুঁজে বের করব, এবং তার রিসার্চ সম্বন্ধে আমি আমার নিজেকে একটু ফ্যামিলিয়ারাইজ করে এবং আমি একটা আইডিয়া জেনারেট করে তাকে আমি বলবো যে অ্যাপ্রোচ করবো যে আমি আসলে এই ফিল্ডে ইন্টারেস্টেড এবং তুমি এই ফিল্ডে কাজ করো, আই নো ইউ আর ওয়ান অফ দ্য ভেরি ওয়েল নন প্রফেসর অথবা ভেরি ওয়েল নন এস্টাবলিশ রিসার্চার। তো তাকে এইভাবে অ্যাপ্রোচ করলেই একটা সুপারভাইজার ম্যাচ করে। এখন লিভিং এক্সপেন্স, যেটা মাহফুজ বলছে, আসলে লিভিং এক্সপেন্স যেমন এখন আমি যে 10 বছর আগে যখন আসছিলাম তখন আমি আসছিলাম স্কলারশিপ, কিন্তু আমার সারাউন্ডিংস যারা আসছিল তাদেরকে আসলে অনেক ভাবে বিভিন্ন ভাবে লিভিং এক্সপেন্সটা ম্যাচ করছে। কিন্তু এখন এই যে আপনি এখন যে অনেক স্টার্ট আপ কোম্পানি যেমন ফুড ডেলিভারি থেকে শুরু করে রেস্টুরেন্ট, এই যে এগুলো আসলে ইউরোপে মানে আপনার এতটা ডেভেলপ হয়ে গেছে স্টুডেন্টদেরকে আসলে লিভিং এক্সপেন্সের অতটা চিন্তা করতে হয় না। তো কেউ যদি চিন্তা করে, যেমন আমার মতো, যেমন আমি আসলে ওই দিনাজপুরের একটা ছোট ইউনিভার্সিটি যখন পড়ালেখা করছিলাম আজ থেকে 10 বছর আগে, তখন আমার কোনো ইন্টারনেট ছিল না, কিন্তু আমি আসলে মোটিভেটেড ছিলাম, যে আমি আসলে কিউরিয়াস ছিলাম যে why not I should try and see the opposite world, কারণ আমি তো একটা ওয়ার্ল্ড দেখছি, তার একটা আমি আসলে ট্রাই না করি কেন। তো এইভাবে কিউরিয়াসিটি থেকে আমি আসলে তখন যেটা বললাম যে ইন্টারনেট একদমই খুবই দুষ্প্রাপ্য ছিল ওই সময়, এবং তাও আবার দিনাজপুর থেকে। তো এটা সম্ভব, এখন সবার হাতে হাতে মোবাইল, সবাই চাইলেই যে কোনো ভাবে রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারে, দেখে ডিগ আউট করে অ্যাপ্লাই করতে পারে, লিখতে পারে প্রফেসরদেরকে, খুবই ইজি এখন আমার কাছে মনে হয়। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর কামরুল। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে মাহফুজের কাছে। মাহফুজ, পুরো অ্যাপ্লিকেশন প্রক্রিয়া ফিনল্যান্ডের কোন বিশ্ববিদ্যালয়ে লেটার অফ অ্যাকসেপ্টেন্স থেকে শুরু করে স্টুডেন্ট ভিসার যে প্রক্রিয়াটা আছে, আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি বিষয়টা পরিষ্কারভাবে একটু বুঝিয়ে বলতেন পুরো প্রসেসটা। থ্যাংক ইউ মুজিবুর ভাই, খুবই শর্টে আমি বলি। নর্মালি ফিনল্যান্ডে মাস্টার্সের অ্যাডমিশনটা প্রথমে শুরু হয় নভেম্বরের দিকে শুরু হয়, এবং ফিনল্যান্ডের যে অফিসিয়াল যে একটা অ্যাডমিশন রাউন্ড আছে এটাকে বলে জয়েন্ট অ্যাপ্লিকেশন রাউন্ড। সেখানে আপনি মাস্টার্স এবং ব্যাচেলর দুইটাই একসাথে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর মাস্টার্সের জন্য নর্মালি শুরু হয় আপনার নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে। তো ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে studyinfo.fi। এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে যেতে হবে। এখানে সবগুলা ইউনিভার্সিটির লিস্ট দেওয়া আছে এবং অ্যাডমিশন রাউন্ডগুলো ওখানে দেয়া থাকে। যখন অ্যাডমিশন রাউন্ড শুরু হবে ওখানে দেয়া থাকবে, অ্যাপ্লিকেশন আপনি ওখানে করতে পারবেন। ওকে, এখন আপনি চাইলে ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্সে সেপারেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেপারেটলি অ্যাপ্লিকেশন করে আপনি যে রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো আছে মাস্টার্সের ক্ষেত্রে, ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটিতে, যদি ইউনিভার্সিটি বলে যে ওই ডকুমেন্টসগুলো তারা তাদেরকে হার্ড কপি বা পেপার কপি ওখানে সেন্ড করতে হবে ইউনিভার্সিটি অ্যাড্রেসে, তাহলে আপনার ওই ডকুমেন্টসগুলো ওখানে সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে। ওকে, আর ব্যাচেলরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ব্যাচেলরের ক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন রাউন্ড থাকবে এবং জয়েন্ট অ্যাপ্লিকেশন রাউন্ড, একসাথে 6টি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যাবে এবং এরপরে ওরা আপনাকে ইনভাইটেশন দিবে এন্ট্রান্স এক্সামের। তখন ওই এন্ট্রান্স, এবার যে সুবিধাটা ছিল সেটা হচ্ছে এবার এন্ট্রান্স এক্সামটা অনলাইনে হয় করোনা প্যান্ডেমিকের জন্য, বাট নেক্সট ইয়ার কি হবে এটা এখনো বলা যাচ্ছে না। তো এটা খুবই একটা সুযোগ ছিল আমাদের দেশের স্টুডেন্টদের জন্য,
যে এবার যারা অ্যাপ্লিকেশন করেছে বাসা থেকেই পরীক্ষা দিতে পেরেছে। তো এই অ্যাপ্লিকেশনটা করার পরে এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে আপনি যদি চান্স পান, ওরা হয়তো আপনাকে অনলাইনে একটা ইন্টারভিউ নিবে বা একটা গ্রুপ ডিসকাশন নিবে। এরপরে আপনি ওখানে সিলেক্ট হলে আপনাকে একটা টিউশন ফিসের জন্য ওরা একটা অফার লেটার দিবে যে এত টাকা টিউশন ফিস, বা যদি কোনো ওয়েভার থাকে ওরা ওইটাও মেনশন করে দিবে যে এত টাকা ওয়েভার দেওয়া হলো। দেন ওই টিউশন ফিসটা দেওয়ার পরে আপনার এম্বাসিতে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সেম ফর মাস্টার্স। তো এখানে আপনার এন্ট্রান্স এক্সামটা দিতে হচ্ছে না। মাস্টার্সে আপনি মাস্টার্সের যে জয়েন্ট অ্যাপ্লিকেশনটা শুরু হয় জানুয়ারিতে মেইনলি। জয়েন্ট অ্যাপ্লিকেশনে সেম লাইক 6টা ইউনিভার্সিটিতে আপনি একসাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ইউনিভার্সিটিগুলোতে যে ডকুমেন্টস লাগে আমি একটা সংক্ষেপে বলি, যেমন কীরকম ডকুমেন্টস লাগতে পারে মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে। যেমন ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এটা লাগবে, এবং এটা অ্যাটাস্টেড হতে হবে ফরেন মিনিস্ট্রি থেকে। একটা অ্যাটাস্টেশনের একটা রুলস আছে, ওই রুলসটা ফলো করে ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করতে হবে। দেন হচ্ছে আইএলটিএস অথবা ইকুইভ্যালেন্ট যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেটা ইমাম ভাই বলল যে যদি কারো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট থাকে বা পড়ালেখায় ইনস্ট্রাকশনটা যদি ইংলিশে হয়, ব্যাচেলরের স্টাডি ইনস্ট্রাকশন, সেক্ষেত্রেও এটা দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে ফিউ ইউনিভার্সিটিস দে আস্ক 6.0। ফর এক্সাম্পল একটা ইউনিভার্সিটি হচ্ছে LUT, লা পেরান্তা ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এরা আপনার IELTS এ 6 আর কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। আর আদার্স অনেক ইউনিভার্সিটি আছে যারা আরো বেশি চাচ্ছে। যেমন কামরুল ভাই বলল যে হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে রিডিং এর ক্ষেত্রে একটা স্পেসিফিক স্কোর লাগে, বা প্রত্যেকটা ব্র্যান্ডে একটা স্পেসিফিক স্কোর লাগতে পারে। এটা অবশ্যই চেক করতে হবে। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে চেক করা উচিত যে আমি যখন একটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব, ওই প্রোগ্রামে কি চাচ্ছে, তাদের রিকোয়ারমেন্টটা কি, এটা খুবই জরুরি চেক করা। আদারওয়াইজ আপনি যদি ডকুমেন্ট সেন্ড করেন বা যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হতে পারে ফর এ ভেরি সিলি মিস্টেক। অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হতে পারে। তো আমি আশা করি এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। দেন হচ্ছে আমি যদি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো। আর অনেকেই আছে আমার পরিচিত যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, বাট তারা চান্স পেয়েছে, বাট অনেক ক্ষেত্রে এটা উপকারে আসে। দেন হচ্ছে মাস্টার্সের ব্যাচেলরের ক্ষেত্রে আমার একটু ভুল হয়েছে। ব্যাচেলরের পাশ করার পরে আর কি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলছিলাম। দেন ব্যাচেলরে যদি থিসিস বা কোনো প্রজেক্ট থাকে, এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। যদি থিসিস এবং প্রজেক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট মাস্টার্সের চান্স পাওয়ার ক্ষেত্রে। দেন হচ্ছে লেটার অফ মোটিভেশন, মানে আমি কেন এই ইউনিভার্সিটিতে বা এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা কামরুল ভাই এবং ইমাম ভাই ওরা দুজনেই এই বিষয়টা নিয়ে বললো যে এই বিষয়টা লেটার অফ মোটিভেশন বা অ্যাপ্রোচ করা, যে আমি কেন এই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি বা আমি ফিনল্যান্ডে কেন আসতে যাচ্ছি, এই বিষয়গুলো যাতে ক্লিয়ার ভাবে মোটিভেশন লেটারে থাকে আর কি। আর ব্যাচেলরের ক্ষেত্রে তেমন কিছু লাগে না। ব্যাচেলরের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, আর নর্মালি আপনার এন্ট্রান্স এক্সাম দিয়ে আসতে হবে। এন্ট্রান্স এক্সামের বিষয়গুলা ওদের একটা ওয়েবসাইট আছে, ওখানে এন্ট্রান্স এক্সামের বিষয়গুলো দেওয়া আছে, যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা IT ব্যাকগ্রাউন্ডের কি ধরনের এক্সাম হবে, যারা নার্সিংয়ে ভর্তি হতে চায় নার্সিংয়ের কি ধরনের এক্সাম হবে, বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের এক্সাম টপিকসটা কি কি, এগুলোর জন্য ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে স্টাডি ইনফোতে, ওখান থেকেও চেক করা যাবে। জি, ধন্যবাদ মাহফুজ। আমি আরেকটা কোশ্চেন আপনাকে করব, আপনাকে স্টপ করছি, সরি। সেটা হচ্ছে যে লেটার অফ অ্যাকসেপ্টেন্স যখন একজন স্টুডেন্ট ফিনল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে পায়, এরপর তাকে রেসিডেন্স পারমিট বা স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য কি কি প্রক্রিয়া বা কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে? ধন্যবাদ মুজিবুর ভাই। আমি আসলে ওই পয়েন্টগুলাই বলতে চাচ্ছিলাম, আপনি বললেন। যাই হোক, তো অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে প্রথম হচ্ছে আপনাকে টিউশন ফিস দিতে হবে। যেহেতু ব্যাচেলর এবং মাস্টার্স
দুইটা সেক্টরে টিউশন ফিস এখন দিতে হচ্ছে ফিনল্যান্ডে, বাট মাস্টার্সের ক্ষেত্রে যেমন 100% টিউশন ফিস ওয়েবারের সুযোগ আছে, প্লাস 50%, 70% there is some kind of waiver system, so this is good. অ্যান্ড ব্যাচেলরের ক্ষেত্রেও যেমন ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে একটা আর্লি বার্ড ডিসকাউন্ট, ওরা একটা ডেডলাইন দেয়, ওই ডেডলাইনের ভিতরে যদি কেউ টিউশন ফিস দিয়ে দেয় তাহলে হয়তো 2 থেকে 3,000 বা 4,000 এরকম একটা অ্যামাউন্ট ওরা কমিয়ে রাখে বা রিডিউস করে টোটাল টিউশন ফিস থেকে। তো যে অ্যাকসেপ্টেন্স লেটারটা পাওয়ার পর বা অফার লেটারটা পাওয়ার পরে টিউশন ফিস দিতে হয়, দেন হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন। রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশনের জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, যেমন স্পন্সরশিপ ডকুমেন্টস বলতে আপনার ফিনল্যান্ডে আসার জন্য একটা রুলস আছে, যেমন একটা স্টুডেন্টের ইয়ারলি 6,720 ইউরোস ফর 1 ইয়ার আপনার ব্যাংক অ্যাকাউন্টে শো করতে হবে। সেটা হচ্ছে 6,720 ইউরো 1 বছরের জন্য স্টুডেন্টের অ্যাকাউন্টে শো করতে হবে। এখন স্টুডেন্টের অ্যাকাউন্টটা বাংলাদেশে হলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনাকে ইন্টারাপ্ট করছি, এটা বাংলাদেশি টাকায় কত? এটা আসলে এক্স্যাক্টলি তো এখন বলা যাচ্ছে না। এটা আসলে আপনার যখন কোনো অ্যাপ্লিক্যান্ট যখন অ্যাকাউন্টে টাকাটা রাখবে, আসলে ওই সময় তার যে ট্রানজেকশন থাকবে ইউরো বা অ্যাপ্রক্সিমেটলি 7 লক্ষ টাকা বা 7.5 লক্ষ টাকার মতো রাখলে সেফ আর কি। যেহেতু এখন টাকার মানটা বাংলাদেশে বেশি পাচ্ছে, সো আমার মনে হয় 7 লাখের মতো লাগবে আর কি, অ্যারাউন্ড 7 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে 1 বছরের জন্য শো করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার স্পন্সরকে কে আপনাকে স্টাডি করার জন্য টাকাটা দিচ্ছে, বা আপনি যদি ফিনল্যান্ডে আসেন স্টাডি করার জন্য, আপনার ফিউচারে যখন কোনো ধরনের টাকা লাগবে বা ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে, কে আপনাকে দিবে? যে আপনার স্পন্সর হবে তার ব্যাংক স্টেটমেন্ট বা তার জব সার্টিফিকেট বা তার যদি ব্যবসা থাকে ব্যবসার ডকুমেন্টস, এগুলো আপনার রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। বা আপনি যখন ইন্ডিয়াতে যাবেন, আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে যেহেতু বাংলাদেশে এম্বাসি নেই, এম্বাসি হচ্ছে নিউ দিল্লি, সো রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য আপনার নিউ দিল্লি যেতে হবে। ওখানে ফিনিশ এম্বাসি আছে, ওখানে ভিএফএস আছে যারা আর কি ফিনিশ এম্বাসির হয়ে কাজ করতেছে, তাদের ওখানে রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আপনার এই ডকুমেন্টসগুলো রেডি করার পরে দেন আরেকটা বিষয় হচ্ছে আপনার একটা ইন্স্যুরেন্স করতে হবে। ফিনল্যান্ডে আসার জন্য একটা ইন্স্যুরেন্স করতে হবে। এই ডকুমেন্টসগুলো যখন রেডি হবে তখন আপনি এন্টার ফিনল্যান্ড নামে একটা ওয়েবসাইট আছে ফিনল্যান্ডের, এন্টার ফিনল্যান্ড, এই ওয়েবসাইটে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। দেন আপনার একটা ফিস আছে অ্যারাউন্ড 350, আমার এক্স্যাক্টলি মনে নাই, যদি 300 ইউরো 350 300 ইউরো 300 ঠিক আছে 300 ইউরো টিউশন, সরি 300 ইউরো হচ্ছে আপনার এম্বাসি ফি বা অ্যাপ্লিকেশন ফি যেটাই বলেন, এটা পে করতে হবে। পে করার পরে আপনার আইডেন্টিফিকেশনের জন্য ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আদারওয়াইজ অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে না। তো এরপরে ইন্ডিয়ায় যাওয়ার পরে ওরা এখন মানে রিসেন্টলি আমি যেটা শুনতেছি, ওরা ইন্টারভিউ নিচ্ছে আর কি। ইন্টারভিউ বলতে যেমন কোশ্চেন করে, বেসিক কোশ্চেন, যে টাকাগুলো কিভাবে আসলো আপনার অ্যাকাউন্টে, বা আপনার ফাদার কি করে, ফ্যামিলিতে কে আছে, এই ধরনের আর কি বেসিক কোশ্চেন করতে পারে, যেটা অনেকে রিসেন্টলি অনেক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমি দেখতেছি যে অনেকে বলতেছে যে এই ধরনের কোশ্চেন রিসেন্টলি করতেছে। তো এটাই আসলে প্রসেস। এরপরে রেসিডেন্স পারমিট যদি পজিটিভ বা নেগেটিভ ডিসিশন যাই হোক সেটা জানা যাবে আর কি, জানাই দিবে ইমেইলের মাধ্যমে। এটাই বেসিক্যালি মেইনলি হোল প্রসেস। না, এন্টার ফিনল্যান্ডের মাধ্যমে ডিসিশনটা জানাবে। জি, এন্টার ফিনল্যান্ডের মাধ্যমে ডিসিশনটা জানাই দেওয়া হবে, বা এম্বাসি বা ইমিগ্রেশন ডিসিশনটা জানাই দিবে। জি, অনেক ধন্যবাদ জনাব মাহফুজ আপনার দীর্ঘ উত্তর দেওয়ার জন্য। এখন আমি ইমাম হুসাইনের কাছে যাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য খরচ কেমন হয় এবং এখানে লিভিং কস্ট কেমন?
আপনাকে ধন্যবাদ। আমি তার আগে একটু মাহফুজ ভাইয়ের একটা বিষয় একটু আমি অ্যাড করে আপনার এটাতে আসছি। সেটা হলো একটু আমি আমার ভিসা পাওয়ার প্রক্রিয়ার একটা অভিজ্ঞতা বলি। সেটা হলো যেমন প্রথমবার আমার ভিসাটা রিজেক্ট হয়েছিল। কেন হয়েছিল বলি, আমি যে যাকে স্পন্সর করেছি আমি জিনিসটা জানতাম না, কারণ পুরো প্রক্রিয়াটা আমি নিজে নিজে করেছি। আমি খুব কম হেল্প পেয়েছি, যাদেরকে অ্যাপ্রোচ করেছি তারা ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে হোক, সঠিকভাবে আমাকে হয়তো বা সঠিক গাইডলাইনটা আমি পাইনি। তো দেখা যাচ্ছে আমি যার কাছ থেকে টাকাটা নিয়েছি, আমি ব্যাংক ট্রান্সফার না করে আমি টাকাটা নিয়েছি ক্যাশে। এবং আমি করেছি কি, যেহেতু আমি জব করতাম, তো আমি কিছু কাগজপত্র আমি নিজের মতো করে বানিয়ে দিয়েছি, যেটা ঠিক হয়নি আমার। তো পরবর্তীতে কি করলো আমার এই কারণে, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমাকে স্পন্সর করছে তার ট্যাক্স ফাইল ঠিক আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা জব করুক অথবা ব্যবসা করুক অথবা আপনি জমি বিক্রি করেন, অনেকে তো এটাই করছে, তিনটা প্রক্রিয়ায়। হয়তো কোনো ব্যবসায়ী বা আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন কাজিন, যে কেউ তাকে বোন জামাই স্পন্সর করে, সে ব্যবসায়ী হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, সে জমি বিক্রি করে। আমি টাকাটা নিয়েছি কি করে, আমি টাকাটা ক্যাশে নিয়েছি, ব্যাংক ট্রান্সফার করে দিই। এই কারণে ওদের কাছে ডাউট হওয়ার কারণে আমাকে প্রথম বছর ভিসা রিজেক্ট করে দিল। তো পরের বছর আমি করলাম কি, নতুন আরেকটা ওই টাকাটা আমি কি করলাম, যিনি আমাকে টাকা দিয়েছেন, আমি এবার ওনাকে করলাম কি, ওনার অ্যাকাউন্ট থেকে এবার নতুন করে টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, নতুন আরেকটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম। প্রথম করলাম সিটি ব্যাংকের মাধ্যমে। আমার যে 15% টিউশন ফি ভাই মাহফুজ ভাই যেটা বললেন, নির্দিষ্ট ডেট ছিল, ওই ডেটের মধ্যে আমি পাঠিয়ে দিয়েছি সিটি ব্যাংকের মাধ্যমে। তো পরের বছর আমার যখন ভিসা রিজেক্ট হলো, তো আমি বললাম যে ওরা বললো, আমি বললাম আমি ফিনল্যান্ডে আসতে চাই, আমি টাকাটা ব্যাক নিব না। ওরা বলতো তুমি কি টাকাটা ব্যাক নিতে চাও, ওই যে আমাদের টিউশন ফি। আমি বলছি না, টাকা হোল্ড থাকুক, টাকা আমি ব্যাক নিব না। তো আমি টাকা নেইনি, পরের বছর অ্যাপ্লাই করলাম, কাগজপত্রগুলো সুন্দর করে ওই যে স্পন্সর তার সাথে আমার রিলেশন, 100 টাকার স্ট্যাম্পে রিলেশনশিপ সার্টিফিকেট তৈরি করলাম, কাজিন হচ্ছে আমার কাজিন। তারপরে আর হলো গিয়ে তার ট্যাক্স ফাইল গুলা নিলাম, ট্যাক্স ফাইল গুলা নিয়ে তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে 7 লাখ টাকা দেখাইলে রাখলেই হয়, বাট আমি প্রায় 8 লাখ টাকা রাখলাম, 7.5 লাখ অথবা 8 লাখ টাকা রাখলাম, মানে সেফ থাকার জন্য। কারণ যেহেতু আমাদের ডলারে অনেক সময় ইউরো ওঠানামা করে, এজন্য আমি 7.5 লাখ টাকা নিলাম। তারপরে যখন অ্যাপ্লাই করলাম, করার পরে সমস্ত প্রক্রিয়া মেনটেন করে করলাম, এরপরের বার কত 3.5 মাস 4 মাসের মধ্যে ভিসা পেয়ে গেলাম। এবার আমি আপনার কথায় আসি, সেটা হলো যদি যদি যেহেতু 16 সাল না 15 সাল পর্যন্ত তাকে ফ্রি ছিল স্টাডি ফিনল্যান্ডে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে, যখন এই যে টিউশন ফি ওরা ইমপ্লাই করা শুরু করলো, পরবর্তীতে আমি যখন অ্যাপ্লাই করলাম তখন তো বললাম 2 বছরে 24,000 ইউনিভার্সিটি পড়লো, তো হলো 24,000 ইউরো, যেটা বাংলাদেশের এটা পক্ষে ইম্পসিবল। আপনাদের বাংলাদেশ সবচেয়ে এক্সপেন্সিভ হলো নর্থ সাউথ বা ব্র্যাক, সেখানেই তো একটা ব্যাচেলর করতে 8 লাখ বা 10 লাখ টাকা লাগে, সেখানে 24 লাখ টাকা দিয়ে পড়া, আমার তো মনে হয় বড় লোক, যারা বড় লোক তারা হিমশিম খেয়ে যাবে। তো সেখান থেকে যখনই 85% স্কলারশিপ পেলাম, এটা আমার জন্য মোটামুটি রিজনেবল দেওয়াটা। আর কামরুল ভাই যেটা বললেন, এখন ধরুন জব মোটামুটি টিউশন ধরেন একটা মানুষের 560 ইউরো ওরা দেখায়, যে মাহফুজ ভাই যেটা বললেন 6,720 ইউরো 1 বছরের জন্য, যে 1 বছরে আমার এখানে লিভিং কস্ট এত হবে পার মান্থ 560 ইউরো ধরে। যেমন আমি যখন ওলোতে ছিলাম, আমার স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে বাসা ছিল, ভাড়া ছিল 180 ইউরো স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে, মানে 2 রুমের একটা স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট। তো ওখানে তারপরে সবকিছু মিলা অন্যান্য আনুষঙ্গিক মিলা আমার হয়তো বা 400 450 ইউরো যেত যখন আমি ওলোতে ছিলাম। আর ওখানে যেটা ওরা 560 ইউরো ধরেছে। কিন্তু আমি এখন হেলসিঙ্কিতে মুভ করেছি, এখন আমার এটা এক্সপেন্সিভ, হেলসিঙ্কিতে আমার জন্য এক্সপেন্সিভ। এটা আমার ধরেন বাসা ভাড়ায় চলে যাচ্ছে 300 ইউরো, স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট সবকিছু মিলা দেখা যাচ্ছে 600 ইউরো বা তারও উপরে যায় অনেক সময়। আপনাকে ইন্টারাপ্ট করছি ইমাম, সেটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে একজন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সপ্তাহে বা মাসে কত ঘন্টা কাজ করতে পারে? আচ্ছা, একজন স্টুডেন্ট মাসে কাজ করতে পারে 25 ঘন্টা। 25 ঘন্টা সে কাজ করতে পারবে, মানে যে আমাদের যে স্টুডেন্টশিপের যে নিয়ম আছে, এখন কেউ যদি এই পড়াশোনার ফাঁকে আবার কেউ যদি সেলফ এমপ্লয়েড হয়, আমি আপনাকে বলি ধরেন এই যে স্টার্টআপ কোম্পানি আছে ফুডোরা, ওল্ড, এগুলা যদি কেউ সেলফ এমপ্লয়েড নিজে কোনো কোম্পানি খোলে, তাহলে আবার এটা 25 ঘন্টা, এটা 25 ঘন্টার উপরে সে কাজ করতে পারবে সেলফ যদি সে, হ্যাঁ
কেউ যদি কোনো ফিনিশ কোম্পানি রেস্টুরেন্টে বা কোনো কোম্পানিতে জব করে সেক্ষেত্রে তার 25 ঘন্টা। কেউ যদি সেলফ এমপ্লয়েড হয়, যে আমি সেলফ এমপ্লয়েড, আমার নিজের একটা কোম্পানি খুলতে পারি, আমি ওপেন করতে পারি, যে আমি নিজের নামে যে কোনো একটা কোম্পানি খুললাম, সেক্ষেত্রে আমি মানে ইন্ডিপেন্ডেন্টলি আমি মানে পার্টনার হিসেবে বোল্ড বা ফুডর বা যে কোনো ভাবে উদ্যোক্তা হিসেবে কাজ করলাম, সেক্ষেত্রে কিন্তু 25 ঘন্টার যে ব্যারিয়ার সেটা কিন্তু ওইভাবে কাজ করবে না, তখন আমি বেশি কাজ করতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ ইমাম। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ডক্টর কামরুল হাসানের কাছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ফিনিশ বিশ্ববিদ্যালয়গুলোর এক্সচেঞ্জ প্রোগ্রাম গড়ে তোলার কি কোনো সম্ভাবনা আছে? এটা অবশ্যই সম্ভব মুজিব ভাই। বাংলাদেশের সাথে ফিনল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক আসলে ওই লেভেলে না, যেমন বাংলাদেশের সঙ্গে ডেনমার্ক, সুইডেন এবং নরওয়ের যে লেভেলের সম্পর্ক, যেমন ডেনিডা অথবা সুইস কেয়ার অথবা নরডে যে অর্গানাইজেশন গুলো আছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওরা যেভাবে করে যেভাবে আছে ওই লেভেলে না। যেমন এখানে হচ্ছে যে সিমো আর কি, যে একটা মানে আপনার ফেলোশিপ অথবা যে ফান্ডিং অর্গানাইজেশন আছে, এই সিমো দেখবেন যে ইন্ডিয়ান স্টুডেন্টরা ডিরেক্টলি সিমোতে অ্যাপ্লাই করে ফান্ড নিয়ে ডিরেক্ট আসতে পারে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে একটা কোলাবোরেশন আছে, দ্বিপাক্ষিক একটা কোলাবোরেশন আছে, যেটার কারণে তার ফান্ডটা নিয়ে ডিরেক্ট আসতে পারে এখানে। কিন্তু আমার বাংলাদেশ থেকে আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কোনো একজন প্রফেসর হয়ে, যেমন আমার একজন পিএইচডি স্টুডেন্ট আমাদের সঙ্গে শুরু করছিল, সে সিমো ফেলোশিপে, যদিও সে পরবর্তীতে গ্রাজুয়েট স্কুলে ফান্ডিং এ এখন। তো এইটা হতে পারে। আর বাংলাদেশ থেকে ওইভাবে আমি জানি না, আমার কাছে মনে হয় না যে এখন পর্যন্ত কোন ইউনিভার্সিটির ওইভাবে কোলাবোরেশন আছে। যেমন কিছুদিন আগে যেমন এখানে বাংলাদেশ ফিনিশ চেম্বার অফ কমার্স নামে একটা অর্গানাইজেশন, এরকম ওখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি যে উনি যে ওনার কথা শুনতেছিলাম, তো উনি যেভাবে বলতেছিল যে ওনারা কোলাবোরেশন, আমি জানি না এখন ওই লেভেলে কোনো একাডেমিক কোলাবোরেশন আছে কিনা, কিন্তু হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে কোনো কোলাবোরেশন নেই এইভাবে। তবে এটা পসিবল। এবং আমি যেরকম হচ্ছে যে আমি কথা বলছিলাম, যেমন সিমো ফান্ডিং, যেটা আপনি হয়তো জানেন, সিমো ফেলোশিপ দিয়ে, যেমন আমার এক টিচার উনি অনেকদিন বলতেছিল যে উনি বাইরে একটা ট্রেনিং নিতে চায়, এবং আমি বলছিলাম যে বাইলেটারাল কোলাবোরেশনের মাধ্যমে ইউনিভার্সিটির সঙ্গে, আমি যে ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টিতে যেখানে, এবং আমি এখন যে ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টিতে আছি, এই দুইটা কোলাবোরেশনের মাধ্যমে ওনাকে নিয়ে আসা যায়। তো অ্যাপ্লাই করলে এটা সম্ভব, ওনাকে নিয়ে আসা সম্ভব। তো এরকম আরো হয়তো বা স্টুডেন্ট এক্সচেঞ্জের জন্য যে কোলাবোরেশন, এগুলোও করা সম্ভব, কিন্তু এইটার জন্য মানে দুই দিক থেকে আগে আসতে হবে। যেমন এই দিকে যেমন আমি আছি, হয়তো আমাকে যদি কেউ প্রপোজ করে তাহলে আমি হয়তো হেল্প করতে পারবো অ্যাক্সেসের জন্য, কিন্তু বাংলাদেশ থেকে একজনকে আগে আসতে হবে যে আসলে যারা ইন্টারেস্টেড। একটু আমি কি বলতে পারি, এটা কি বিষয়টা এরকম, যেমন অনেক চাইনিজ স্টুডেন্ট এক সেমিস্টারের জন্য ফিনল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, আবার আমাদেরকে সুযোগ দেয় যে আমরা 6 মাসের জন্য ইউরোপের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যাবো, বিষয়টা কি এরকম, এই যে এক্সচেঞ্জ প্রোগ্রাম? হ্যাঁ, বিষয়টা এরকম। 2 সেমিস্টারের জন্য। হ্যাঁ, বিষয়টা এরকম, কিন্তু বিষয়টাতে যেমন চাইনিজ গভর্নমেন্টের যেমন চাইনিজ স্টুডেন্টরা আসে, অথবা ফিনিশ ইউনিভার্সিটি যেমন স্টুডেন্টরা যায়, তখন হচ্ছে এটা ইরাসমাস এক্সচেঞ্জ বলে। তো ইরাসমাসের ক্ষেত্রে টাকাটা আসে, কিন্তু একটা প্রজেক্ট আছে ওইটা, যেমন আমি ইরাসমুস মুন্ডুস স্কলারশিপে মাস্টার্স করছিলাম, আমাকে 50,000 ইউরো দিছিল 2 বছরের জন্য। এটা হিউজ অ্যামাউন্ট। ঠিক এইরকম যেরকম ইমাম গেছিল যে এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে, যেমন ইউরোপ অনুযায়ী, তো ইরাসমুস ওই টাকাটা পে করে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে এগ্রিমেন্টটা এরকম, অথবা ইউনিভার্সিটি গুলো এরকম এগ্রিমেন্ট, যেমন আমরা আসলে টিউশন ফি দিতে পারবো, মানে ওই টিউশন ফিটা আমার বাংলাদেশ এখানে পে করা সম্ভব আছে, অথবা পে করলে হয়তো একটা মিনিমাম অ্যামাউন্টের, যেটা ওই এগ্রিমেন্টের মধ্যে আসতে হবে। এখন এইটার জন্য আসলে ওই কূটনৈতিক সম্পর্ক অথবা ওই লেভেলের আসলে মানে আগে আসতে হবে, তাছাড়া এটা সম্ভব না। জি, অনেক 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 ধন্যবাদ ডক্টর কামরুল। আসলে আপনার মতো একাডেমিক যারা আছেন তাদের ভূমিকা এখানে অনেকটা গুরুত্বপূর্ণ, আপনারা অনেক সহায়ক ভূমিকা পালন করতে পারেন ওই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে মাহফুজের কাছে। ফিনল্যান্ডে বাংলাদেশি ছাত্রছাত্রীদের আইটি শিক্ষা শেষে চাকুরির সম্ভাবনা কেমন? ধন্যবাদ মুজিবুর ভাই। ফিনল্যান্ডে আইটি ব্যাকগ্রাউন্ডে কারো যদি নলেজ থাকে, বা আইটি ব্যাকগ্রাউন্ডে কারো যদি মাস্টার্স বা ব্যাচেলর করা থাকে, আমি বলবো যে অনেক ধরনের আইটি জব আছে ফিনল্যান্ডে যেটা পসিবল। যেমন ফর এক্সাম্পল
সফটওয়্যার ডেভেলপার অথবা সিস্টেম অ্যাডমিন, অটোমেশন ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার বা সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালিস্ট, দিস কাইন্ড অফ জব, এই ধরনের জব অনেক ডিমান্ডিং এবং অনেক অ্যাভেলেবেল। বাট আমাদের সঠিক জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন প্রপারভাবে করতে হবে, এবং অ্যাপ্লিকেশনে রিজেকশন হওয়ার পসিবিলিটি অনেক। কিন্তু আপনার থেমে থাকলে হবে না। আমি আমার ক্ষেত্রে বলি, আমি 2017 সালে আইটি থেকে ইনফরমেশন টেকনোলজি, আমার মেজর ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমি 2017 সালের শেষের দিকে গ্র্যাজুয়েশন করার পরে আমি 10 মাস ট্রাই করি বিভিন্ন কোম্পানিতে, এবং আমি আমার সিভি বিভিন্নভাবে চেঞ্জ করি, যে আমার মানে কি প্রবলেম ছিল আমি মানে বুঝতে পারছিলাম না যে আসলে সমস্যাটা কি, মানে কোনো কোম্পানি মানে সিভি দেখছে। যেমন আমি যখন অ্যাপ্লিকেশন করা শুরু করি, আমি অ্যাপ্রক্সিমেটলি 500 থেকে 700 অ্যাপ্লিকেশন করি। আমার প্রথম যে ইন্টারভিউটা হয় তার আগ পর্যন্ত আমি 500 থেকে 700 অ্যাপ্লিকেশন করি, এবং এর ভিতরে আমি অনেকগুলা কোম্পানিতে শুধু ফোনে ইন্টারভিউ দেই। তারা ফোন দেয় যে তুমি অ্যাপ্লিকেশন করছিলা, কি অবস্থা, কি জানো না জানো, তো অনেক কিছু জিজ্ঞাসা করতো। যাই হোক, এট দ্য এন্ড রিফিউজ আর কি, যে হইলো না। তো এইরকম দিতে দিতে তো আমি আমার সিভি চেঞ্জ করতে করতে একটা সময় পরে দেখা গেল যে 700 অ্যাপ্লিকেশন করার পরে, অ্যাপ্রক্সিমেটলি 500 থেকে 700 অ্যাপ্লিকেশন করার পরে আমি হেলসিঙ্কির একটি কোম্পানি থেকে ডিরেক্ট ইন্টারভিউর কল পাই। তো আমি এর মাঝখানে, এই যে 10 মাস, আমি এর মাঝখানে অনেক ধরনের প্রজেক্ট তৈরি করি পার্সোনালি। যেহেতু আমি সফটওয়্যার ডেভেলপার ছিলাম, আমি ছোট ছোট প্রজেক্ট তৈরি করে GitHub-এ আপলোড করি। যারা এরকম আইটি বা সফটওয়্যার রিলেটেড যারা গ্র্যাজুয়েশন করা বা মাস্টার ডিগ্রিতে যাদের ডিগ্রি আছে, তারা এরকম করতে পারে যে তারা এরকম অনেক ধরনের প্রজেক্ট তৈরি করে GitHub-এ বা অন্য ধরনের যে ক্লাউড যে প্ল্যাটফর্মগুলো আছে, এখানে তারা প্রজেক্টগুলো আপলোড করে তারা এগুলা তাদের পোর্টফোলিওতে শো করতে পারে। তো আমি এই 10 মাসে প্রায় 10 থেকে 15টা প্রজেক্ট তৈরি করি, ছোট ছোট প্রজেক্ট, এবং এগুলো আপলোড করি। দেন একটা সময় পরে আমার একটা কনফিডেন্স আসে যে না, মানে যখন কোম্পানিতে ডাক দেয়, আমি যখন ইন্টারভিউ দেই, সাপোজ মানে দে থিঙ্ক ওকে, দিস গাই লুকস ওকে। তো এটাই আমার সাজেশন হচ্ছে যে যারা ফিনল্যান্ডে আসবে বা ফিনল্যান্ডে গ্র্যাজুয়েশন করবে, সেটা ব্যাচেলর হোক মাস্টার্স হোক, যদি আইটি ব্যাকগ্রাউন্ডে তাদের ডিগ্রিটা থাকে, সো তাদের অ্যাপ্লিকেশন করে যেতে হবে, এবং তাদের এই যে স্টাডিটা বা প্রজেক্ট তৈরি করা, এগুলা মানে থামিয়ে রাখা যাবে না, তাদের এটা কন্টিনিউ করতে হবে। যদি তারা এটা না করে, সেক্ষেত্রে হয়তো ইন ফিউচারে মানে জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট হবে। বাট আইটি সেক্টরে ফিনল্যান্ডে জব অপরচুনিটি অনেক বেশি অন্যান্য সেক্টরের তুলনায়। যেহেতু বিজনেস সেক্টরে যদি আপনি জব পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই গুড ফিনিশ ল্যাঙ্গুয়েজে গুড স্কিল থাকতে হবে। তারপরেও মানে ফিনিশদের সাথে আপনার অনেক কম্পিটিশন আসবে, এবং ইট উড বি রিয়েলি চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং হবে আপনার কম্পেয়ার টু আদার ফিনিশ গাই মানে জব পাওয়াটা। বাট আইটি সেক্টরে আপনার অনেকটাই মানে শিথিল আছে, যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ যে জানতেই হবে এমন কিছু না। যদি জানা মানে ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপর কারো দক্ষতা থাকে, এটা ভালো, এটা অনেক সময় বেনিফিট দেয়। আমার ক্ষেত্রে বেনিফিট ছিল, আমি হয়তো একটু জানতাম অল্প কিছু ফিনিশ ল্যাঙ্গুয়েজ, এটা আমার ক্ষেত্রে বেনিফিট ছিল। বাট ফিনিশ ল্যাঙ্গুয়েজ না জানলেও আইটি সেক্টরে জব পাওয়াটা পসিবল ফিনল্যান্ডের পার্সপেক্টিভে। জি, ধন্যবাদ। আর এই যে ওয়ার্ক যে পাচ্ছেন, আইটি সেক্টরের লোকজন যে এখানে ওয়ার্ক পাচ্ছেন, ওয়ার্কের ভিত্তিতে কি ফিনল্যান্ডে সেটেলড হওয়ার সুযোগ কতটা আছে? প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে গ্র্যাজুয়েশন করার পরে ফিনল্যান্ডে, সেটা ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক, গ্র্যাজুয়েশন করার পরে ওয়ার্ক পারমিটের জন্য বা কারো যদি জব না থাকে, সেক্ষেত্রে ফিনিশ সরকারের কাছে একটা আবেদন করা যায় যে আমি জব সার্চ করব, বা সেক্ষেত্রে তারা একটা টাইম দেয়। আমার মনে হয় এক্স্যাক্টলি 1 ইয়ার একটা টাইম দেয়, যে এই সময়ে মানে জব সার্চ করতে হবে। তখন যদি কেউ জব পায়, আইটি সেক্টর হোক বা অন্য যে কোনো সেক্টরই হোক, সেক্ষেত্রে তার যদি ফুল টাইম জব থাকে বা একটা অ্যামাউন্ট অফ মানি যদি থাকে, যেমন আমি যতটুকু জানি যে 1200 ইউরোর উপরে যদি থাকে তার ইনকাম,
সেক্ষেত্রে সে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওয়ার্ক পারমিটে সে যদি ওয়ার্ক পারমিটের ভিসাটা পায় সেটা হবে এই স্ট্যাটাস। এবং ফিনল্যান্ডে 5 বছর এই স্ট্যাটাস যদি কারো থাকে সে আর কি পার্মানেন্ট রেসিডেন্স পাবে, বা 4.5 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য সে আবেদন করতে পারবে। জি, দ্যাট মিন্স 5 বছর পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পার্মানেন্ট রেসিডেন্স, নট সিটিজেনশিপ, এর পরবর্তী সময় পার্মানেন্ট বছর রেসিডেন্স। পরে। বাট জি। যদি সিটিজেনশিপের জন্য কে অ্যাপ্লিকেশন করতে চায় তার ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা পরীক্ষা দিতে হবে, এটাকে বলে উকি টেস্ট। উকি টেস্ট, তো এই পরীক্ষায় যদি সে পাশ করে সেক্ষেত্রে আপনি যে স্টাডি করেছেন ব্যাচেলর বা মাস্টার্স, ওইটাকে হাফ কাউন্ট করা হবে। সাপোজ কেউ যদি ফিনল্যান্ডে মাস্টার্সের জন্য আসে, 2 বছর যদি স্টাডি করে সেক্ষেত্রে তার ওইটা 1 বছরের এই স্ট্যাটাস কাউন্ট হবে। এবং তারপরে সে যদি আরো 4 বছর থাকে সেক্ষেত্রে 4 বছরের যদি এই স্ট্যাটাস থাকে, টোটাল 5 বছরের যদি ফিনল্যান্ডে কেউ থাকে সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব মাহফুজ। এখন আমার ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমাম হোসেনের কাছে, সেটা হচ্ছে যে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসার পূর্বে একজন শিক্ষার্থীর কি কি বিষয়ে প্রস্তুত হয়ে আসা উচিত? এটা অনেকটা আমাদের আলোচনায় উঠে আসছে। জি। সেটা হলো যে ধরেন ওই যেটা মাহফুজ ভাই বললেন বা কামরুল ভাই, যে নির্দিষ্ট আসার আগে ধরেন আমি যদি 22 সালে আসতে চাই, তো আমাকে তো অবশ্যই যারা ব্যাচেলরে আসতে চায় তাদের এন্ট্রান্স এক্সাম, এখন নতুন করে যেটা তিনি বললেন সেট, তাই না? সেট এক্সাম দিতে হবে। আর আমাদের আগে বিশেষ করে নিজেদের রেজাল্ট, যে আমার ব্যাচেলর, আমি যদি ব্যাচেলরে আসি আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট, আমি মাস্টার্সে আসলে আমার ব্যাচেলরের রেজাল্ট, এগুলো ঠিক রাখা, কিংবা আমার পাশাপাশি ধরেন আইএলটিএস এর এক্সাম, আইএলটিএস এর রেজাল্ট যদি আমি মাস্টার্সে আসি তাহলে আমার আইএলটিএস এর যে ক্রাইটেরিয়া আছে, ইউনিভার্সিটি ধরে ইনফরমেশন গুলা, যে আমরা ইউনিভার্সিটি গুলো ওয়েবসাইটে গিয়ে কি ক্রাইটেরিয়া আছে সেগুলো অনুযায়ী নিজেদের প্রস্তুত করা। কারণ এখন ইনফরমেশনটা অ্যাভেলেবেল, এখন 10 বছর বা 15 বছর আগের বাংলাদেশ নেই। এখন মানে আমাদের সবার, প্রতিটা মানুষের ফিঙ্গার টিপসে হচ্ছে ইনফরমেশন। কারণ ফেসবুকে গ্রুপ আছে, গুগল আছে, ইউটিউব আছে, সবার কাছে মোটামুটি ইনফরমেশন অ্যাভেলেবেল। কেউ যদি চেষ্টা করে এবং চায় তাহলে আমার মনে হয় না খুব ডিফিকাল্ট হওয়া। এবং প্লাস পাশাপাশি যে আমরা মোটিভেশন লেটার বা স্টেটমেন্টের পারপাস, এগুলারও অনেক ফরম্যাট এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন গ্রুপে, তাই না? তো এগুলার ফরম্যাট অনুযায়ী নিজের যে ক্রাইটেরিয়া আছে, নট নেসেসারিলি যে আমারটা মাহফুজ ভাইয়ের সাথে বা কামরুল ভাইয়ের সাথে মিলবে, বাট কিছু ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী করে নিজের মোটিভেশনাল লেটারটা প্রস্তুত করা, নিজের আইএলটিএস এর জন্য প্রস্তুত হওয়া, প্লাস আমি কোন সাবজেক্টে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন মাহফুজ ভাই যেটা বলেন, আমাদের যেমন আমি ইকোনমিক্স এর ছাত্র, আমার নিজের পিএইচডি করে আমার কিন্তু দেশে ব্যাক করার প্ল্যান আছে, সেটা 5 বছর পরে হোক 7 বছর পরে হোক। কারণ আমি জানি এটা আমাদের জন্য, আমার সাবজেক্টে ফিনিশ ল্যাঙ্গুয়েজ না জানলে ফিনল্যান্ডে ভালো জব পাওয়া খুবই টাফ, যেটা মাহফুজ ভাইয়ের জন্য সহজ কিংবা কামরুল ভাইয়ের জন্য সহজ। কারণ এই যে এগ্রিকালচার বা এই বায়োটেকনোলজি, এই সাবজেক্টে প্রচুর জব আছে, ভেটেরিনারিতে, আইটি সেক্টর। কারণ ফিনল্যান্ড বা ইউরোপ পুরো 100% ডিজিটাইজড কান্ট্রি, পুরোপুরি টেকনোলজি বেসড একটা কান্ট্রি। আমরা যারা সোশ্যাল সায়েন্স, বা এখানে আমার কোর্সটা এখানে বিজনেস ফ্যাকাল্টির আন্ডারে, দেশে কিন্তু এটা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে ছিল। তো সেখানে আমি কোন সাবজেক্ট, কোন জায়গা যাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য কি সেখানে ভালো জব করে সেটেল হওয়া, না ভালোভাবে ডিগ্রি নিয়ে ব্যাক করা? শুধু এখন যদি কেউ যদি ভালোভাবে ডিগ্রিটা নিয়ে দেশে ব্যাক করে নিজেকে এস্টাবলিশ করতে চায়, সেক্ষেত্রে তার সেক্ষেত্রে তার ইফোর্টটা একরকম হয়। কেউ যদি এখানে কোনোভাবে যে কোনো একটা জব করে সেটেল হতে চায়, তার জন্য তার পরিকল্পনা অনুযায়ী তার ক্রাইটেরিয়া হবে একরকম। আবার কেউ যদি এখানে ভালোভাবে করে দেশে ব্যাক করতে চায়, তাহলে তার ক্রাইটেরিয়া হবে আর একরকম, তার পরিকল্পনা অনুযায়ী নিজেকে প্রস্তুত করার ধরন হবে একরকম। যেটা নিজের মানে প্রত্যেকটা মানুষেরই প্ল্যান কিন্তু ভিন্ন। আমি কিন্তু সারা জীবন ইউরোপ বা ফিনল্যান্ডে থাকার কোনো প্ল্যান নাই ব্যক্তিগতভাবে। আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে পিএইচডি করে দেশে ব্যাক করে দেশকে কিছু কন্ট্রিবিউট করা, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা এবং স্বপ্ন। জি, অনেক ধন্যবাদ। মিলতে পারে। জি, অনেক ধন্যবাদ জনাব ইমাম হোসেন আপনার উত্তর দেওয়ার জন্য। সর্বশেষ আমি একটি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর কামরুল হাসানকে। বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে কোনো ছাত্রছাত্রী যখন ফিনল্যান্ডে আসে,
তাদের জন্য কোন ধরনের কালচারাল শক তাদের নতুন করে ফিল হতে পারে সংক্ষেপে? এটা তো সংক্ষেপে দেওয়া আসলে খুবই দুষ্কর মুজিব ভাই, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো আসলে শক অনেক ভাবেই হইতে পারে, এবং আমি চাবো যে মাহফুজুল এবং ইমাম দুজনেই এখানে যোগ করবে। শক গুলা বিভিন্ন হয়েছে, যেমন ফার্স্ট শক যেটা আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শক। ফিনিশ ল্যাঙ্গুয়েজ ইট সাউন্ডস হরিবল। তো আপনি যখন আসবেন তখন উকসি কাকসি মানে 1 2 যখন এগুলো শুনবেন, আর আই গেস মানে আপনি যদি আসলে হেলসিঙ্কিতে ল্যান্ড করে হেলসিঙ্কিতে থাকেন, এখানে সবাই খুব ভালো ইংলিশ বলে এবং হয়তো ওলুতেও ভালো ইংলিশ বলে, কিন্তু মাহফুজ যেখানে ভাষাতে ছিল মাহফুজ ফিনিশ শিখছে, কারণ মাহফুজ তো ভাষাতে ওখানে তো ওই ওইদিকের লোকজন মানে মানে ইংলিশ মানে ওইদিকে তুলনামূলক ভাবে ইংলিশ বলবে না। আর হচ্ছে যে এগুলো আর ইউনিভার্সিটি গুলো যেগুলোতে যারা আসবে তাদের হয়তো সমস্যা না হয়তো, কিন্তু যারা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলোতে আসবে, এগুলো কিছু কিছু আছে এত রিমোট এরিয়ায় যেখানে আপনার কেউ ইংলিশ বলবে না। তো সেই ক্ষেত্রে আপনার একটা টেরিবল শক লাগতে পারে, কিন্তু আসলে এই শক গুলো আসলে কাটাই উঠতে পারে। যেমন যে জানে যে আমাকে ওই রিমোট এলাকায় যেতে হবে, ও কিন্তু অলরেডি কিন্তু অনলাইনে কিছু কোর্স করতে হয়, মাহফুজে কিন্তু শিখায় অনলাইনে, সো ইউটিউবে মানে দে ক্যান ফলো মাহফুজ। তো তো এইটা একটা। আরেকটা আছে যে ওয়েদার। ফিনল্যান্ড মানে দে সে লাইক ইজ 4 ওয়েদার কান্ট্রি, 4 সিজন কান্ট্রি। একটা হচ্ছে যে সামার, অটাম, উইন্টার এবং স্প্রিং। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা টিপিক্যালি দুইটা, একটা হচ্ছে যে উইন্টার স্নো ঢাকা সারা বছর অলমোস্ট, and then 2 months অনলি মানে আপনার গরম গ্রিন রিয়েল ফিনল্যান্ড, মাঘ মাসের মতো গরম। এক্স্যাক্টলি। সো এইটা একটা শক লাগতে পারে, এবং এইটা টেরিবল শক লাগবে যারা মোর নর্থের দিকে যাবে দেন হেলসিঙ্কি। তো আমি বলবো যে এটা মানে ওকে, সো ফ্রেন্ড থাকলে এটা শক লাগবেই। এবং এখনো আমার, এবং এই উইন্টারে যখন -22 হয়েছে তখন আমার কাছে মনে হয়েছিল যে আই শুড মুভ স্পেন, কারণ আমার জন্য এই দেশ না। এবং আমি অনেকবার আমার ওয়াইফকে বলছি যে আমার অপরচুনিটি আছে, আমি মুভ করব। এবং আমি অনেকবার চিন্তা করছি যে আমি সিঙ্গাপুরে মুভ করবো, কারণ ওখানে আমার কোম্পানি থেকে রিলোকেশনের ছিল, একটা অপশন ছিল সিঙ্গাপুর নয় ব্যাংকক। আমি অনেকবার ডিসিশন নিয়েছিলাম, শুধু বাচ্চাদের এডুকেশনের জন্য আমি মুভ করি না। আর একটা আছে যে পিপল। তো হেলসিঙ্কিতে পিপল মানে আপনার ফ্রেন্ডলি। আই নো দ্যাট ওলু অথবা আদার সিটি যেগুলো মোর নর্থের দিকে যাবে, এবং দে আর ভেরি শাই। মানে ওরা হয়তো কথা না বলতে মনে করবে যে সবাই মনে করে গেছি, আসলে সবাই না। আর হচ্ছে যে মানে এটা হচ্ছে ফিনিশ পিপলের নেচার, দ্য ওয়ে অফ নেচার। মানে আপনার ওরা হচ্ছে মানে ইভেন ওরা নেক্সট ডোর নেইবার, আমার নেক্সট ডোর নেইবার আমি এখানে 6 ইয়ার্স থেকে আমি চিনি না এবং কোনোদিনও দেখিও নি আমার নেক্সট ডোর নেইবার কে থাকে, ছেলে না মেয়ে। তো এই ক্ষেত্রে একটা হচ্ছে যে মানে বিশাল শখ লাগতে পারে। তো এটা ওভারকাম করা যায়, যেমন এটা ওভারকাম করা যায় যদি কিছু কালচার যদি আমরা ফলো করি। যেমন হচ্ছে যেমন ফিনিশ পিপল কিন্তু যেমন কালচার, পার্ট অফ দ্যাট কালচার ইজ দ্য পেট, লাইক দে হ্যাভ দ্য ডগ অর ক্যাট। এবং বিকালবেলা বাইরে বের হলে আপনি দেখবেন যে কুকুর নিয়ে বের হইতেছে। তো এইটা আসলে আমাদের কালচারে নাই, তো এদের কালচারে আছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং ওদের ডগকে আমরা হয়তো অনেকে বলি যে ডগ না পাক কিংবা এই সেই, তো এই জিনিসগুলো আসলে এখানে আসলে মাথায় রাখতে হবে। এবং যেমন আমি বের হইলে আমি মাইসেলফ এ পেট, সো আমার অ্যানিমালের প্রতি অ্যাফেকশন আছে। আমি বাইরে বের হইলে কুকুর আদর করি, কুকুর চুমা খাইলে আমাকে কোনো সমস্যা, আমার গা চাটলে কোনো সমস্যা নেই, আই ডোন্ট ফিল এনিথিং। তো তখন ওরা অনেকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে, তো আমরা দেখছি সোমালিয়ান অথবা বাংলাদেশি কালচারের লোকজন ডগ মারতে পারে, তো আমি বলি যে আমি ভেট আসলে। তো তো আমার কাছে মনে হয় যে এইভাবে অনেকে মানে অ্যাক্সেস করা, যেটাকে মানে অ্যাক্সেস টু দ্য পিপল, তো কালচার, এটা আপনাকে মনে রাখতে হবে। এই জিনিসটা আপনি এখানে আসবেন এবং এটা আপনাকে মেনেই নিতে হবে। আমার ফ্রেন্ডের বাসায় যাবো, আমার ডগ থাকবে এবং আমার এটা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে যে ফুড, মানে আমি যখন 10 বছর আগে আসছিলাম তখন এখানে হালাল ফুডের ওই রকম দোকান ছিল না, অথবা 2-1টা দোকান ছিল ট্রপিক্যাল যে মানে সবগুলো। তো এখন ওইটার আসলে কোনো সমস্যা নেই, কারণ এখন অহরহ অলিগলি, ইভেন নর্থ রোবানিয়ামিতে থাকলেও এখান থেকে সাউথ থেকে আপনি অর্ডার করে ফুড নিয়ে যেতে পারেন, এবং এটা কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও আমি মনে করবো যে আসলে সিচুয়েশনের সঙ্গে মেনে নেওয়াটাই বেটার। যেমন আমি আসলে এখানে স্যান্ডউইচ অনেক হেলদি, কিংবা আমি খেতে পারি, আমি খেতে হালাল হারামের সমস্যা। এখানে ভেজিটেরিয়ান সবসময় অপশন থাকে সবসময়। তো এক্ষেত্রে আপনার ভেজিটেরিয়ান অপশন চুজ করতে পারে যদি হালাল অপশন না থাকে। আর একটা জিনিস আমি সবসময় বলবো যে হচ্ছে যে
ফিনিশ কালচারে জেন্ডার ইকুয়ালিটি ভেরি স্ট্রং। তো আমাদের মাথায় আসলে এটা নিয়ে আসতে হবে যে এদের দেশে ছেলে মেয়ে অথবা আমার মেয়ে, মানে মেয়ে বস, অথবা কারণ এখানে অলমোস্ট ইউনিভার্সিটির সব হায়ার পজিশন মহিলাদের দখলে, ডাক্তার অলমোস্ট 90% মহিলা। তারপরে হচ্ছে যে আপনার আমাদের ভেটেরিনারিয়ানও লাইক আমাদের ভেটেরিনারি স্টুডেন্ট 90% মানে আপনার ফিমেল। তো এইসব মানে জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আসলে জেন্ডার ইকুয়ালিটি খুবই স্ট্রং। আর একটা জিনিস হচ্ছে যে আমরা এখানে আসলে টাইটেল ইউজ করা, যেমন প্রফেসরকে আমাদেরকে স্যার বলতে হবে না, অথবা ইভেন দেখা যায় যে আমি প্রফেসরের চেয়ারে বসতে পারি, কোনো সমস্যা নাই, অথবা প্রফেসরের দেখা যাবে যে আমার সামনে টেবিলের উপর পা উঠাই দিছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলো আসলে শখ হিসেবে না নিলেই ভালো। জি জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর কামরুল হাসান আপনাকে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ব্রিটিশ বাংলা নিউজ টিভির সাথে সময় দেওয়ার জন্য আমি দর্শক শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর এম কামরুল হাসানকে। তিনি হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টিতে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহফুজুল হককে, তিনি ফিনিশ শিক্ষায় শিক্ষিত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ ইমাম হুসাইনকে, তিনি ফিনল্যান্ডের ওলু ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার শেষ করে বিজনেস অ্যানালিস্ট হিসেবে বর্তমানে কাজ করছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ মুজিবুর ভাই। মুজিবুর ভাই ধন্যবাদ। এবং যারা আপনাকেও লাইভে ধন্যবাদ আছেন মুজিব ভাই। দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ব্রিটিশ বাংলা নিউজ টিভির লন্ডন স্টুডিও থেকে আজকের